দিল্লি সফর স্থগিত করলেন তারেক রহমান। তারেক রহমানের দুটো শর্তে এবার ব্যাকফুটে ভারত। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর কেন হঠাৎ থমকে গেল? ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে দিল দুটো কঠিন শর্ত, এক হাসিনা ও দুই হাদি ইস্যু। কিন্তু কেন ভারত সফরের আগেই এই দুটো শর্ত দিল ঢাকা? সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর স্থগিত হওয়া নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঢাকার স্পষ্ট বার্তা, শেখ হাসিনার হস্তান্তর এবং ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত সম্পর্কের বরফ এখন গলছে না। তবে এটা কি তারেক রহমান সরকারের নতুন কোনো চাল, নাকি চীন, ভারত ও আমেরিকা এবং নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং একাংশের চাপ, এই চতুর্ভুজ রাজনৈতিক জাতাকলে নিজেই আটকে পড়েছেন কিংবা ফেঁসে গেছেন তিনি? ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এই টানাপোড়েনের পিছনের আসল সমীকরণটা ঠিক কি? আসুন এই সমীকরণটাই মেলানো যাক আজকের এই আলোচনায়। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। সম্প্রতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় সড় কূটনৈতিক আপডেট সামনে এসেছে। আর আগামী দিনে বিশ্ব ভূ রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হতে চলেছে এই বাংলাদেশ। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা খবর পেয়ে গেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়া দিল্লি সফর স্থগিত বলে ঘোষণা করা হয়েছে। যদিও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শাহিদুল করিম স্পষ্টভাবে জানিয়েছেন এই সফরটা বাতিল নয়, কিন্তু তা আয়োজনের আগেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা দূর করা, একটা উপযুক্ত ও অনুকূল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাও প্রয়োজন। আর এই পরিবেশ তৈরির লক্ষ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সামনে আনা হয়েছে দুটো প্রধান শর্ত, এক শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই ওসমান হাদির হত্যাকারীদের ফেরত পাঠানো। এর মধ্যে প্রথম শর্তটায় যদি আসি, অর্থাৎ শেখ হাসিনার প্রত্যর্পণ। আমরা জানি 2024 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করেছেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তার বিরুদ্ধে বিচার এবং সাজা ঘোষণার পর বাংলাদেশ দাবি জানাচ্ছে যে 2013 সালে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি তথা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী শেখ হাসিনাকে অবিলম্বে ঢাকার হাতে তুলে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো ওসমান হাদির হত্যাকারীদের ফেরত পাঠানো। এক্ষেত্রে নিহত ভারত বিরোধী ইউথ লিডার শরীফ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীরা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আত্মগোপন করে আছে বলে অভিযোগ করা হচ্ছে। তাই বাংলাদেশ চায় তাদের দ্রুত শনাক্ত করে ঢাকার হাতে প্রত্যর্পণ করা হোক। আচ্ছা, কেন এই মুহূর্তেই এই শর্তগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, তার একটা স্বাভাবিক কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান সরকারের ওপর তাদের সাধারণ জনগণ কেন্দ্রিক ও রাজনৈতিক চাপও তৈরি হয়েছে। যেমন এক, পাবলিক সেন্টিমেন্ট। এক্ষেত্রে সাধারণ মানুষের প্রশ্ন, একটা সার্বভৌম দেশের প্রাক্তন প্রধান রাজনৈতিক বিরোধী বিদেশে গিয়ে আশ্রয় নিয়ে বক্তব্য দিচ্ছে, অথচ সরকার তাকে ফিরিয়ে আনতে পারছে না কেন? দুই, রাজনৈতিক স্থিতিশীলতা। এক্ষেত্রে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কোনো রাজনৈতিক বিবৃতি বা ভিডিও বার্তা দিলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থিতিশীল করতে পারে বলে ঢাকা মনে করছে। আর এই দুই সেন্সিটিভ ইস্যুতে কোনো অগ্রগতি ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দিল্লি সফর করেন এই মুহূর্তে, তবে তার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জনমত তার বিরুদ্ধেও চলে যেতে পারে। তাই ঢাকার মূল কৌশল হলো সফরে যাওয়ার আগেই রাজনৈতিক আপার হ্যান্ড তৈরি করা এবং ভারতের সঙ্গে এক্ষেত্রে কিছুটা দর কষাকষি করা। অন্যদিকে দেখুন, বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে প্রত্যর্পণ চুক্তি সই হলেও এতে একটা গুরুত্বপূর্ণ আইনি ব্যতিক্রম বা ফাঁকও রাখা হয়েছে। কি সেই ফাঁক? আমরা জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে একটা প্রত্যর্পণ চুক্তি অফিসিয়ালিভাবে স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তি অনুযায়ী
এক দেশের অপরাধী যদি অন্য দেশে গিয়ে লুকিয়ে থাকে তাহলে তাকে সেই দেশের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হবে। যদিও এই চুক্তি সব দেশের সঙ্গে সব দেশের থাকে না, তবে ভারত বাংলাদেশের মধ্যে এই চুক্তিটা আছে। তাই এবার সেই চুক্তি অনুযায়ী ভারত ফেরত পাঠাতে বাধ্য শেখ হাসিনাকে। কিন্তু ওই যে কথাতেই আছে না, আইন যেমন আছে আইনের ফাঁকও রয়েছে, আর এক্ষেত্রে সেই ফাঁকটাকেই ব্যবহার করেছে ভারত। ওই চুক্তিটা যখন সই হয়েছিল একটা আইনের ফাঁকও করে রাখা হয়েছিল সেই সময়। তাহলেও এক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক অপরাধী থাকে তাহলে তার ব্যাপারে অর্থাৎ তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত ভেবে দেখবে। মানে বুঝতে পারছেন তো বিশ্ব মঞ্চে কূটনৈতিক ক্ষেত্রে কতটা দূরদর্শিতা রাখতে হয়। হতে পারে ভবিষ্যতে কখনো কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে হয়তো ভুলভাবে ফাঁসানো হচ্ছে, তাই তাকে সেই সময় আশ্রয় দিতে হতে পারে ভারতকে। আর সেই সময় তাকে পাঠিয়ে দিলে বাংলাদেশের সেই সময়কার সরকার হয়তো তাকে মেরেও ফেলবে, যেমনটা কিছু মাস আগেই আমরা শুনছিলাম যে হাসিনাকে বাংলাদেশের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই তিনি সেখানে গেলে তার ফাঁসিও হতে পারে। আর এই দূরদর্শিতার কারণে ভারতের ইন্টেলিজেন্স অনেক আগে থেকেই সতর্ক হয়ে এই চুক্তিটা সই করেছিল। অর্থাৎ আন্তর্জাতিক শরণার্থী আইন ও চুক্তির আর্টিকেল 6 অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে আনা মামলা বা রাজনৈতিক নিগ্রহের আশঙ্কায় আশ্রয় প্রদানকারী রাষ্ট্র প্রত্যর্পণ নাকচও করতে পারে। দেখুন, এক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি হলো শেখ হাসিনার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক বিরোধের অংশ। এর আগে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও যেভাবে রাজনৈতিক প্রাণনাশের আশঙ্কায় দীর্ঘ 17 বছর যুক্তরাজ্য তথা ইউকেতে রাজনৈতিক আশ্রয় ছিলেন, শেখ হাসিনাও ঠিক একইভাবে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এই মুহূর্তে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, অর্থাৎ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়। ভারতেরই একটা অভ্যন্তরীণ রাজনৈতিক মন্তব্য এই বিষয়টাকে কার্যত আরও জটিল করে তুলেছে, অর্থাৎ আগুনে ঘি ঢেলে দিয়েছে বলতে পারেন। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বক্তব্যে প্রকাশ্যে দাবি করেছিলেন যে বাংলাদেশ থেকে অপরাধী পশ্চিমবঙ্গে পালিয়ে আসার পর পুলিশ ব্যবস্থা নিতে গেলে কেন্দ্র থেকে তথা স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা বাধা দেওয়া হয়েছিল তাকে। আর বাংলাদেশ এই বক্তব্যটাকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই তারা দাবি করছে যে সীমান্ত পেরিয়ে আসা হত্যাকারীদের ভারতে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এর ফলে বিষয়টা ভারতের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য একটা জটিল কূটনৈতিক চ্যালেঞ্জও তৈরি করেছে। অন্যদিকে শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আইনি ব্যবস্থার মুখোমুখি হবেন। আর এই ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলেও নতুন মাত্রা যোগ করেছে। দেখুন, এক্ষেত্রে শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরলেও বিষয়টা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কঠোর পর্যবেক্ষণে চলে আসবে। এর ফলে বিরোধী রাজনৈতিক ইস্যুকে ভারতের চক্রান্ত বলে চালনা করা কঠিন হয়ে পড়বে বাংলাদেশের কাছে। এছাড়া অধিকাংশ কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত তখনই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যখন ব্যাকডোর নেগোসিয়েশনের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না এবং একটা সুষ্ঠু আইনি পরিকাঠামোর মধ্যে তাকে সুরক্ষা দেওয়া হবে। অন্যদিকে তারেক রহমানের সরকার চীন, ভারত, আমেরিকা এবং নিজস্ব দেশেরই অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কার্যত ফেঁসে গেছেন। তার কারণ আমরা জানি বাংলাদেশে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় সেখানে চীনের বিনিয়োগের প্রলোভন রয়েছে। তবে তারেক রহমান ও তার প্রশাসন খুব ভালো করেই জানেন যে শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের মতো চীনের ঋণের ফাঁদে পড়লে দেশের দীর্ঘমেয়াদী সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। আবার এক্ষেত্রে ভারতের প্রসঙ্গেই যদি আসি, দেখুন ম্যাপ দেখলে বুঝবেন
ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের 3 দিকেই ঘিরে রয়েছে ভারত। তাই সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ভারতকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া অসম্ভব বাংলাদেশের কাছে। তাছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক অবদানকেও বাংলাদেশের বড় একটা অংশ আজও স্মরণ করে এবং ভারতের কাছে তারা কৃতজ্ঞ। উল্টো দিকে বাংলাদেশ যদি চীনের দিকে অতিরিক্ত ঝুঁকতেও চায়, তবে আমেরিকা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে রুখতে বাংলাদেশের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে পাশাপাশি বাংলাদেশে মৌলবাদী জামাত বা পাকিস্তানের প্রভাব বৃদ্ধি পেলে রাজনৈতিক অস্থিতিশীলতাও বাড়বে বাংলাদেশের ভিতরে। তাই তারেক রহমান সরকারের জন্য জামাতকে চাপে রেখে আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দল হিসেবে রাখাই হবে তুলনামূলকভাবে স্থিতিশীল বিকল্প। দেখুন, কূটনৈতিক বিশ্লেষণে একটা স্পষ্ট ভুল ধারণাও রয়েছে যে ভারত কেবল কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু বাস্তবে ভারতের গোয়েন্দা সংস্থা তথা র এবং ভারতের পররাষ্ট্রনীতি কৌশলগতভাবে কাজ করে। আর র কেবল একটা দলের ওপরই নির্ভর করে না, তারা একটা দেশের ক্ষমতা দৌড়ে থাকা প্রতিটা দল ও তাদের সম্ভাব্য রাজনৈতিক উত্তরাধিকারীদের সঙ্গেও দীর্ঘমেয়াদী অ্যাসেট ও সম্পর্ক বজায় রাখে। আর 2024 সালের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত একটা দূরত্ব বজায় রেখেছিল। তবে বর্তমানে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বকে কেন্দ্র করে ভারতে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ভারতের ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দীনেশ ত্রিবেদীকে পাঠানো হয়েছে এবং ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করা স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। ভারত তারেক রহমান প্রশাসনের সঙ্গে বাস্তববাদী দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে প্রস্তুত হচ্ছে, এটা তার থেকেই প্রমাণিত। সুতরাং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান বজায় রেখে দুই দেশের জন্যই সংঘাতের পথ এড়িয়ে পারস্পরিক আলোচনা ও যৌথ অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাই এখন একমাত্র পথ। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক টিপ বাংলায়। ধন্যবাদ।